সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স ডিয়ার অডিয়েন্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুন্দর আছেন, সত্য সাথে আছেন। আমি যেহেতু একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, আমি কোনো কথা বা কোনো সংবাদে হুট করে প্ররোচিত হই না, কখনোই না। এটা আমার নেচার বহির্ভূত। আমি কোনো সংবাদ আসলে সেটিকে দেখি, শুনি, বিশ্লেষণ করি, একটার সাথে আর একটাকে কানেক্ট করার চেষ্টা করি এবং আফটার দ্যাট আমি একটা রিয়েলাইজেশনে এসে আমার ওন কন্টেন্টটাকে ক্রিয়েট করার ট্রাই করি। এটাই কিন্তু আসলে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মূল মন্ত্র। তো কিছুদিন ধরে আমরা ট্রেন্ডিংয়ে যে টপিকসটি খুব বেশি দেখছি সেটি হচ্ছে ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ। সে প্রসঙ্গে আমি আমার নেক্সট এপিসোড করব। তবে আমাদের দেশে যেটি চলছে, ইকরা এবং আলভি প্রসঙ্গ, সেখানে আমার আজকে আমি কিছু সামারাইজ আপনাদের কাছে তুলে ধরব। বাকিটা আপনাদের আপনারা বিবেচনা করবেন আসলে এটা কতটা যৌক্তিক বা কতটা অযৌক্তিক কথা আমি আসলে বলেছি। লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। ইকরা এবং আলভি টক অফ দ্য টাউন কখনোই ছিল না। তারা মেইন স্ট্রিম অ্যাক্টর অ্যাক্ট্রেস বলতে আমরা যেটাকে বুঝি, আমি তাদেরকে সেই কাতারে ফেলবো না। বিপাশা মৌ, জাহিদ, তৌকির, আজিজুল হাকিম, মাহফুজ, রিচি, এই ক্যাটাগরির, আফসানা মিমি, এনারা অভিনেতা অভিনেত্রী না। আলভি জাস্ট একজন ইউটিউবার, টিকটকার, বড়জোর ভালো টিকটক করতেন। তবে আলভির একটা গুণ আমি বলবো যে সে ভালো গান করতেন। বে কামলিয়া গানটা সে এত সুন্দরভাবে করছে। ওর এই ঘটনাটা, ইনসিডেন্টটা ঘটার পরে আমার শুধু ওই গানটা মনে পড়ছে বারবার। তো রিমার্কেবল ওনার কোনো নাটক আমি দেখিনি। তিথির সাথে একটা নাটক দেখছিলাম, যথেষ্ট কন্টেন্ট নোংরা মনে হয়েছে আমার, আমি নাটকটা শেষ করিনি। এটা আমি আগেও বলেছি। এখন যেহেতু এটা হত্যা নাকি আত্মহত্যা বা হত্যার নেপথ্যে আলভির পরকীয়া, এটাই হচ্ছে মূল প্রশ্ন, না? আমি একটু ফ্ল্যাশব্যাকে যাই। আলভি এবং ইকরার সংসার খুব আর্লি এজে শুরু হয়। আলভি তখন কলেজ লাইফে, দুইজনেই, আলভি এবং ইকরা, 19 বছর বয়সে। এবং স্বভাবতই 19 বছর বয়সে একটা ছেলে স্ট্যাবল মেন্টালিটিতে থাকে না, একটা মেয়েও থাকে না, এটা যতই বলেন। 30 বছরের বোধ আর 19 বছরের বোধ আপনারা এক করতে চাইলে সেটা হবে সবচেয়ে বড় ভুল, সেটা ছিল না। আফটার দ্যাট তারা একটু একটু করে এগিয়েছে। আলভি বিভিন্ন মাধ্যমে কাজ করেছে, বিভিন্ন মিউজিক ভিডিও কন্টেন্টে, টাকা পয়সা কিছু হয়েছে। আমার কাছে প্রশ্ন, বিয়ে করলেই আমরা যদি পরবর্তীতে কাউকে পছন্দ করি, সেটা হচ্ছে পরকীয়া। এখন যে সময়টায় আমরা বিয়েটা করি, সেই সময়টা কি উপযুক্ত ছিল কিনা, সেই পরিবেশ পার্শ্বিকতা উপযুক্ত ছিল কিনা, সেই সময় আমার পছন্দের রেঞ্জটা উপযুক্ত ছিল কিনা, এবং পরবর্তী লাইফে যখন আমার একটা চেঞ্জ আসে, তখন আমার ভেতরের যে মানুষটা, তার চাহিদা চেঞ্জ হয় কিনা, এই প্রশ্নগুলো কিন্তু আমি করতে চাই দর্শকদেরকে। আমরা কেউ স্বীকার করে প্রেম করি, কেউ অস্বীকার করে প্রেম করি, কিন্তু সকলেই কিন্তু গোপনে, পরের টুকার বললাম না, লালন বলে গিয়েছে। আলভিকে আমি পরে আনছি, ইকরার বিষয়টা ধরি। এখানে যে বিষয়টি আসছে, যেদিন রাতে ইকরা কি হয়, সুইসাইড করে। ইকরা যেদিন রাতে সুইসাইড করছে, ওর বাসার সিসি ক্যামেরা অফ ছিল। কেন?
কে করছে এটা? এখন আলভির বক্তব্য সুস্পষ্ট যে সিসি ক্যামেরার অ্যাক্সেস আলভির কাছে নাই। এটা যে অ্যাপসের মাধ্যমে চালানো হয়, এই অ্যাপসটা দুটোই পুলিশ হেফাজতে আছে। সো আমি যথাযথ প্রমাণ সাপেক্ষে এই কথাটা বলছি। এই অ্যাপসটির যে অ্যাক্সেস সেটা শুধু ইকরার কাছে ছিল। তাহলে এই অ্যাপসটাকে বন্ধ করলো কে? নাম্বার 1। নাম্বার 2, সেদিন রাতে ইকরার বাসায় 2জন মেয়ে ফ্রেন্ড এবং একজন ছেলে ফ্রেন্ড এসেছিল। অনেক রাত পর্যন্ত গল্পগুজব হয়েছে। ইউনিভার্সিটিতে পড়ে, তারা মদ খেয়েছে, সিগারেট খেয়েছে। এবং ইকরা বেশ কিছু ঘুমের ওষুধ আনিয়ে রেখেছে তাদের বাসায় কেয়ারটেকারকে দিয়ে। এটা কেয়ারটেকারের জবাদিতে। কিন্তু পরবর্তীতে যেটা জানা গিয়েছে, কেয়ারটেকার ওই দিন ছুটিতে ছিল। তাহলে ঘুমের ওষুধগুলো সরবরাহ করেছে কে? একটা মানুষ যখন মানসিক অস্থিরতায় থাকে, আমার কথাই ধরি, আমি আমার চারপাশকে অস্থির করে তুলি। ইকরা নিশ্চয়ই কাজটা করছে। সে তার বন্ধু বান্ধবের কাছে অন্তত ডেকে যখন নিয়ে আসছে বাসায়, বা তারা ধরেন এমনি বেড়াতে এসছে হ্যাং আউট করতে, এই নিয়ে কথা হয়েছে। তাহলে এই ঘুমের ওষুধ, এই মদ, এইগুলো খাওয়ার পরে পরবর্তী দিনে তারা যে ডিউটি করছে, কাজ করছে, কিন্তু তারা কেন ফ্রেন্ডের খবর রাখেনি দুপুর পর্যন্ত? একবার তাদের সাথে কথা হয়েছে, তারপরে আর তাদের সাথে কোনো যোগাযোগ নাই। আর আলভির গতকালকে যে স্টেটমেন্ট, যে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে যদি এই সমস্যা থেকে থাকে, তাহলে তারা কেন তাদের ফ্যামিলিকে এটা ইনফর্ম করে নাই? কেউ যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয়, আপনি যদি কোনো ডেঞ্জারাস কাজ করতে যান, আপনি অবশ্যই তার ফ্যামিলিকে, আপনাকে যদি জানানো হয়, আপনি কেন জানাবেন না? ধরুন আমি এই মুহূর্তে একটা ডেঞ্জারাস কাজ করব, আমি আমার কোনো আশেপাশের মানুষকে বলছি, সে অবশ্যই আমার মাকে এটা বলবে। এটা খুবই নর্মাল, এটার জন্য, এটা বোঝার জন্য আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজম বা সিআইডি বা এনএসআই বা ডিজিএফআই এগুলো দরকার হয় না। এটা খুবই নর্মাল একটা ব্যাপার। তারপরে আসি, আলভি তার ফোন থেকে কোনো ডেটা ইরেজ করে নাই, কোনো তথ্য গোপন করে নাই। এই পর্যন্ত তার ফোনে যত কনভারসেশন ইকরার সাথে হয়েছে সেটি সে সংরক্ষণ করছে। লাস্টে সে একটা কথা রিভিল করছে যে 2010 সালে আলভির সাথে বৈবাহিক অবস্থায় থাকাকালীন সময়ে ইকরা আরেকটা ছেলেকে বিয়ে করে, যে তাদের ডিপার্টমেন্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিলোসফির 41 ব্যাচের ছাত্র ছিল। তার নাম কি যেন, দন্তনদী একটা নাম, যাই হোক। কিছুদিন সংসার করার পরে ইকরা আবার আলভির কাছে ফিরে আসে এবং আলভি তাকে গ্রহণ করে। এখন আসি তিথি প্রসঙ্গে। তিথিকে তো আমি কোনো নায়িকার কাতারেই ধরি না। সাইড রোল করে, হয়তো আমাদের মেগা স্টার সাকিব খানের মতো তার একটা সুদৃষ্টি আলভির পড়ছে তার উপরে। এখন একটা শুটিংয়ে থাকা অবস্থায় আপনি বারবার, কালকে তারা বান্ধবীরা বলতেছিল বারবার দরজা লক করে দিবেন, লক করে। একটা ইউনিটে তো একজন মানুষকে নিয়ে শুটিং হয় না, ক্যামেরাম্যান থাকে, মেকআপ ম্যান থাকে, প্রচুর লোকজন থাকে। আর যদি সেটা হয়েও থাকে, তখন কেন তার ফ্যামিলিকে ইনফর্ম করা হয় না যে এতগুলো অত্যাচার, এতগুলো আলভিনা ইকরাকে কোনো শারীরিক টর্চার করছে না, কোনো যৌতুকের দাবি করছে না, কোনো কিছু? তোমার উপরে আমার মন নাই, নাই থাকতে পারে, এটা তো খুবই নর্মাল। আমার তো মনে হয় ইকরার মানসিক সমস্যা ছিল অনেক বেশি, এবং সে নিয়মিত মদ্যপান এবং সিগারেট খেত। এখন সিগারেট খাইতেই পারে, আমি বললাম তো যে ইউনিভার্সিটির ছেলে মেয়ে এটা করতেই পারে, কিন্তু একটা মা তার বাচ্চার কথা ভাববে না? একটা মা তার বাচ্চার কথা ভাববে না? এই মাকে কখনোই আমি নর্মালাইজ করতে পারছি না। এবং তাদের বান্ধবীদেরকে ধরা হোক, ইকরার বাবা মাকে ধরা হোক, এবং ইকরার লাশটা কিন্তু অন স্পটে কেউ দেখেনি। হসপিটালে নিয়ে যাওয়ার পরে সবাইকে খবর দেওয়া হয়েছে।
কিন্তু আলভি কিন্তু ফোনে বলতেছিল যে তোর ভাবি ঘরে কিছু একটা করতেছে, কারণ সে তার সাথে ফোনে ছিল। আলভি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমার মনে হয় যে তার বইয়ের প্রতি কনসার্ন ছিল। সংসার করব না, ঠিক আছে, ওকে ফাইন, সংসার করলাম না, কিন্তু তার জন্য এই যে পরিবেশটাকে মাখায় একটা ছেলেকে এককভাবে দোষী করা, তাহলে ইকরা কেন 41 ব্যাচের ওই ছেলের কাছে চলে গেছিল? কিসের অভাব, কিসের দুঃখ? ভালো সে আসলে কাকে বাসত? এবং তার বন্ধু বান্ধব আগের দিন রাতে এসে তার বাসায় সিসি ক্যামেরাটি কেন অফ ছিল এবং সারা রাত মিলে তারা কি করলো? এবং পরের দিনে অকারেন্সটা ঘটলো। এখন এই যে বিষয়গুলো তুলে ধরলাম, এটা একটা খুনের মোটিভকে স্ট্রংভাবে প্রমাণ করার জন্য যথেষ্ট না। কিন্তু আমার একটা প্রশ্ন, যে আপনি যাকেই শাস্তি দেন তার আগে কেসটাকে ভালো করে ইনভেস্টিগেট করেন। আদৌ কি ইকরা আত্মহত্যা করেছে, নাকি ইকরাকে পরিকল্পিত বা ইনডিরেক্টভাবে হত্যা করা হয়েছে, বা ইকরার সংসারের সুখে কারোকে জ্বলতেছিল কিনা? আমি যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে সাইডের ইফেক্টগুলো, বাট একটা খুনকে এটা কখনোই স্ট্রং মোটিভ না। আমি কিন্তু আবারও বলছি এটা স্ট্রং মোটিভ না। বান্ধবীরা আসতেই পারে, মদ খাইতেই পারে, সিগারেট খাইতেই পারে, স্বামীর সাথে ওভার ফোনে ঝগড়া হইতেই পারে, কিন্তু এখানে এটা কোনো স্ট্রং মোটিভ না। বা আলভি তাকে ফোনে এমন কি বলছে যে আসলে সেটার জন্য সে ঝুলে পড়লো একেবারে। আর একটা মানুষ যদি অনেক বেশি ঘুমের ওষুধ খায়, সে যদি ড্রাঙ্ক থাকে, আদৌ কি তার স্বাভাবিক সিস্টেম ব্রেনের যেটা, সেটা নর্মাল অবস্থায় থাকে? আপনারা মেডিকেল ফরেন্সিক বিভাগ এবং ভালো করে তদন্ত করেন, বান্ধবীদের চ্যাটগুলো একটু দেখেন। আমার অ্যাজ আ জার্নালিস্ট হিসেবে আমি বলবো, বান্ধবীদের সাথে সে যে গ্রুপে চ্যাটটা করতো সবসময়, এই গ্রুপ চ্যাটটাকে ভালো করে দেখা হোক। ডক্টর খাদিজা এবং আরেকজন বান্ধবী এবং 41 ব্যাচের নাভিদ না নাভিল না কে এরকম সামথিং সামওয়ান, একে একটু জিজ্ঞাসাবাদ করা হোক যে ইকরার সাথে লাস্ট তার কোনো যোগাযোগ ছিল কিনা। তারপরে যাকে খুশি আপনারা শাস্তি দেন না দেন। এবং ইকরার মা বাবা একজন জামাই থাকতে আর একজনের সাথে ধৈর্য কিভাবে বিয়ে দিল মেয়েকে? আলভি অপরাধী ধরে রাখলাম, তিথি অপরাধী ধরে রাখলাম। তিথি আলভির সাথে যদি এখন বিচ্ছেদ হয়ে যায়, তিথি আরেকজনকে ধরবে। সো তিথি আমার কাপ অফ টি না। তিথিকে নিয়ে আমি একদমই কনসার্ন না। কনসার্ন এই দুইটা মানুষকে নিয়ে, এবং সবচেয়ে বেশি কনসার্ন ওই বাচ্চাটাকে নিয়ে, যে একেবারেই বিনা দোষে সবচেয়ে বেশি শাস্তিটা এখন পাচ্ছে। এবং আলভিকে দেশে আনার সুব্যবস্থা করা হোক সরকারের পক্ষ থেকে। আলভি তো কোনো আসলে রাজনৈতিক ব্যক্তিত্ব না, বা জুলাই কোনো অপরাধী না। তাকে দেশে প্রোটেকশনের সাথে আনা হোক। এবং মামুন ছেলেটার সাথে একতরফাভাবে যেটা করা হচ্ছে, তার মাথার উপরে বড় ছাতা নাই বলে এই কেসগুলো একের পর এক কারা নিচ্ছে আসলে। আর লাইলা যে এরকম উদম্বভাবে আপনাদের সো কল্ড মুসলিম মুসলমানিত্বে এটা বাড়তেছে না, যে একটা মেয়ে একটা ছেলেকে এনে বাসায় রাতের পর রাত থাকছে, দিনের পর দিন থাকছে, একে খাওয়ায় দিচ্ছে, তাকে খাওয়ায় দিচ্ছে। আবার যেই মামুন তার থেকে সরে যেতে চাচ্ছে, সেই মামুনের নামে একটা মামলা করে দিচ্ছে। এত ইজি মামলা, তাইলে তো আসলে আমাকে এখানে কোনো নিরাপত্তা নাই, জাতীয় নিরাপত্তা ইস্যু বইলা কিছু নাই। আমার উপর আমি যদি কারো পাশে একটু থুতু মারি, তো সেও যে একটা মামলা করতে পারে। এত ইজি করে দিয়েন না মামলাগুলো। একটা মামলা আমলে আনার আগে সেটাকে ইনভেস্টিগেট করেন প্রপারলি। ইকরা যদি নিজের মনের খুশিতে মরে, মনের নিজের পিনিকে মরে, সেখানে আলভির কি দোষ বলেন? আমার তোমাকে ভালো লাগে না, আমি তোমার বলে দিছি, আর তার জন্য যদি আমি মারা যাই, সেই দোষ তোমার না।
আমার স্বামী কায়সারকে ভালো লাগে, বিপাশাকে লাগে না, এই কথা শোনার পরে কি বিপাশা হায়াতের আত্মহত্যা করা উচিত? হাস্যকর না বিষয়টা? এই প্রশ্নটা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।